আমি আর কথা বাড়ালাম না আম্মার সাথে, এমনিতেই ব্যস্ত জীবন, আম্মাও কত দূরে থাকে, তাই অপছন্দের ব্যাপারে আর টানলাম না। আমেরিকার সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান অনেক। আমার এখানে যখন সকাল, বাংলাদেশে তখন রাত। 7 দিন পর এক আম্মা আবার প্রসঙ্গ উঠালেন, কিরে কিছু জানালি না যে? কোন ব্যাপারে আম্মা? তোর বিয়ার ব্যাপারে। সেদিন তো বইলা দিছি রাফারে বিয়া করবো না। আরে আহাম্মক, তোর পেছনে শত্রু লাগছে। শত্রু? কে? আমেরিকায় তো আমার কোনো শত্রু নাই। আরে দেশে শত্রু লাগছে। দেশে তো সবসময় আমগো শত্রু আছে। এখন নতুন কাহিনী শুরু হয়েছে। কি কাহিনী আম্মা? তোর মেজু চাচাও তোর কাছে মাইয়া বিয়া দিতে চায়। কি কও তুমি আম্মা? মেজু চাচি আর বড় মামি তো আপন দুই বোনই মেয়ে নিয়ে লাগছে আমার পিছনে। আরে তোর চাচা তো বোনটা তো 1 নম্বরের বদমাইশ। আমার বাইজিটা কিন্তু খুব ভালো, তোর জন্য একটা ব্রেকআপও দিছে। আমার জন্য না, গত সপ্তাহে তুমি যখন বলছিলা রাফা আমার জন্য ব্রেকআপ করছে, তারপর আমি খোঁজ লাগাইছি। আমগো সারা নিজেই সব খোঁজ নিয়ে আমারে জানাইছে। সারা তোমার কিছু কয় না এই ব্যাপারে? আরে ধুর, আমার বড় মাইয়াটা নানার বাড়ির মানুষ দেখতেই পারে না, রাফারেও না। তুই তোর বোনের বুদ্ধি লইস না। ওরে এত কইরা কইলাম সাবাবরে কিছু জানাবি না, আর তোরে জানাইয়েই ছাড়ছে। জানাইব না কে? রাফা ভুংবাং বুঝাইছিল তোমারে, এক ছেলের সাথে সম্পর্ক করছে। ওই ছেলে রাফারে ছেকা দিছে আমি আমেরিকায় আসার মাসখানেক আগে। তোমার বাইজি কেমনে কইতে পারলো যে আমার জন্য ব্রেকআপ দিছে? আরে সারার একটা কথা, ওর কথা বিশ্বাস করিস না। বুঝছি মা, তুমি তোমার ভাইয়ের মেয়েরে বউ কইরা আনার জন্য নিজের মেয়েরও বিশ্বাস করতেছো না। শোনো মা, কোনো কিছু কইরা লাভ নাই। আমি তোমার বাইজিরে বিয়া করবো না। তাইলে তো তোর চাচায় তোর কাছে মাইয়া বিয়া দিব। সমস্যাটা বুঝোস না কেন? বাংলাদেশে কি আর মাইয়া নাই? মামা চাচার মাইয়া ছাড়া তোমার মাথায় কিচ্ছু ঢুকে না। শোন, তোর চাচাই ভালো না, চাচা তো বইনও ভালো না, তোকে গোষ্ঠীর কেউ ভালো না, পুরা গোষ্ঠীটাই খারাপ। এই গোষ্ঠীর মাইয়ের লগে আমার ভাইজির তুলনা হয়? তোমার ভাইজি তো খুব ভালো। তুমি কি ভুইলা গেছো? সব সময় ওরা আমারে কইতো পাগলের পুত। তোমার ভাইজিও কিন্তু পাগলের বোন। সারা জীবন আমারে পাগলের পুত কইছে, কত অপমান করছে। আমি এখন পাগলের বোনদের রাফারে বিয়া করবো না। তুই জানোস দেশের খবর? তোর মামার প্রত্যেক দিন এসে আমারে দেখা যায়, আমার সব ভালো মন্দ আগায় আসে। এখন তো আসবই, প্রতিদিন কেন, দিনে 4-5 বারও আসবো। মাইয়া বিয়া দেওয়ানের ধান্দা। তোমার তো খোঁজ খবর নিবই। আর তুমি ভাইয়ের 2 দিনের ভালো ব্যবহারে সব ভুইলা গেছো। আমার ভাইয়ের মতো ভাই হয় না। আচ্ছা শোনো, সারা আমারে কইলো মেজো চাচাও নাকি মাইয়া বিয়া দেওয়ার জন্য খুব খোঁজ খবর নেওয়াই তুমগো। তোর চাচা হচ্ছে স্বার্থপর, আর খোঁজ খবর নেয় স্বার্থের জন্যই। মামা চাচা দুইটাই স্বার্থপর। সবাই এখন স্বার্থের জন্য খোঁজ খবর নেয়, মাইয়া বিয়া দেওয়ার জন্য। আমি কারো মাইয়া বিয়া করবো না, আমি আমার পছন্দে বিয়া করবো। এই শুন হারামজাদা, আমার বাইজিটার মনটা খারাপ, মনটা একদম নষ্ট হইয়া যাইতেছে, মনের কষ্ট আছে। তুই বিয়া করলে আমার ভাইরে খুশি হইতো। আমেরিকা আইসি কি তোমার ভাইরে খুশি করতে? আর একটা কথাও বলবা না। আমি কারো মেয়ে বিয়া করবো না, আমার পছন্দ মতো বিয়া করবো, এটাই শেষ কথা। এদিকে মেজু চাচাও আমারে বেশ কয়েকবার কল দিয়েছিল তার মেয়ের কথা বলতে। আমি ভদ্রতার খাতিরে একবার কল রিসিভ করে আর রিসিভ করিনি। দুনিয়াতে যে কত রঙের মানুষ আছে, সবাই কোনো না কোনো ভাবে স্বার্থপর। আপনি যদি ভিকটিম না হন তাহলে আপনি বুঝবেন না। আমিও বুঝতাম না ভাগ্য পরিবর্তন করতে না এলে। আমার মনে হলো চাচা মামা কার ওই অতীতের কথা মনে নেই, সেই সব দুর্ব্যবহারের কথা মনে নেই। কত যে ভালো মানুষ তারা। আমেরিকায় আসার 2 মাস না পেরোতেই আম্মা বড় রকমের ঝামেলা শুরু করেন। অনেক কান্নাকাটি করে যাচ্ছেন। বড় মামার মেয়ে রাফাকে বিয়ে করতেই হবে, নয়তো মামার সাথে নাকি সম্পর্ক থাকবে না। আমি আম্মাকে বুঝালাম আমার যে মেজো চাচিটা সারা জীবন জ্বালিয়েছে সে হচ্ছে বড় মামির আপন বোন। আমি যদি রাফাকে বিয়ে করি তাহলে বড় মামি আর তার বোন মিলে আম্মাকে বের করে দিবে আমাদের জীবন থেকে। আম্মা বুঝতে চাইলেন না, জোর করলেন আমার সাথে। আমি শেষ পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের কথা বললাম। তারপর আম্মার মন গলাতে পারলাম না। আম্মা অনেক কান্নাকাটি করলেন, শেষ পর্যন্ত সুইসাইডের ভয় দেখালেন। রাফাও নাকি সুইসাইড করবে। এগুলো সবই বড় মামা শেখানো বুদ্ধি। ভাইয়ের 2 দিনের ভালো ব্যবহারে আম্মা অতীতে সব ভুলে গেছে। আগের অপমানের কোনো কিছু মনে নেই তার। রাফা নাকি খুশি হবে আমি বিয়ে করলে, কান্নাকাটি করে আমার জন্য। রাফার মন খারাপ, ওর ভবিষ্যতের কি হবে এইসব আমার অজুহাত। তার ভাইজির যদি কিছু হয়ে যায়, শেষ পর্যন্ত আম্মাকে ওয়াদা দিলাম রাফাকে বিয়ে করব। বিয়ের ওয়াদা দিলেও আম্মার প্ল্যান কিন্তু আমার মনেই আছে। পরদিন রাতে দেশে আরিফ ভাই খবর পাঠালো আমি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছি। আমার মাথাটাই মেনলি আঘাতপ্রাপ্ত হয়েছে, একদম সিরিয়াসলি আঘাতপ্রাপ্ত। মগজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই জীবনে আর আমি মানসিকভাবে সুস্থ হব না। আমার আব্বার মতোই মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকবো। আম্মা তো পাগল হয়ে গেল, দেশে কান্নাকাটি পড়ে গেল। আসিফ ভাই আম্মাকে জানিয়েছে আমি শারীরিকভাবে একটু সুস্থ হলে আমাকে কোনোভাবে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি কখনোই মানসিক ভারসাম্য ফিরে পাবো না। এই খবর দেশে পৌঁছানোর 7 দিনের মধ্যেই পাল্টে গেল সব সমীকরণ। মামা চাচা সবাই আম্মাকে বিভিন্ন কটূক্তি করতে লাগলো। ওরা এখন আর আমার কাছে মেয়ে বিয়ে দেবে না। আগে যেরকম আম্মার সাথে খারাপ ব্যবহার করতো তার থেকে আরো বেশি
বেশি খারাপ ব্যবহার করতে শুরু করলো। যেখানে দেশে খবর গেছে আমি অসুস্থ, আম্মার ছেলে অসুস্থ, কোথায় সবাই একটু ভালো ব্যবহার করবে সেটা কেউ করেনি। উল্টো আম্মাকে বলছে পুতের আমেরিকায় পাঠায় কয়দিন একদম দাঁত জ্বালাই গেছিল, আল্লাহ বিচার করছে। আরো কত কি এমনও বলছে, পাগল ছাগলের সাথে যে মাইয়া বিয়ে দিতে হয় না এটাই অনেক, আল্লাহ বাঁচাইছে। এমনকি যেদিন আমার অ্যাক্সিডেন্টের খবর দেশে গেল সেদিন আম্মার সুখে আমাদের চুলে আগুন জ্বলেনি, কেউ আমাদের ঘরে একটু খাবারও দেয়নি, অথচ নানা বাড়ি দাদা বাড়ি দুটি আমাদের পাশে। ঘটনার ঠিক 10 দিন পরে আমি ফোন দিলাম আম্মাকে, হ্যালো আম্মা, কি রে বাপ তুই কথা কইতে পারস? হ আম্মা আমি কথা কইতে পারি, আমি তো মনে করছিলাম অ্যাক্সিডেন্টে তুই একদম পাগল হয়ে গেছস। আমি শান্ত কণ্ঠে বললাম, আসলে আম্মা আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। কি করস তুই এইসব? আমি নাটক সাজাইছিলাম, আমার চাচা মামাকে তোমার সাথে আবার পরিচয় করাইয়া দিতে চাইছি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাইছিলাম ওরা কত খারাপ, কতটা স্বার্থপর। আম্মা কাঁদতে কাঁদতে বললেন, ঠিকই কইছস বাপ, ওরা অনেক স্বার্থপর, তাইলে তুমি কেমনে এই স্বার্থপরের মাইয়া আমার জন্য আনতে চাইছো? আম্মা চুপ হয়ে গেলেন। আমি বললাম, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, ওরা নিজেরাই সরে গেছে। মামা নাকি বলছে আমার কাছে আর মেয়ে বিয়ে দিবে না, এবার আর ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারবে না। আমি আর আনবো না অগমাইয়া, তোর যারে পছন্দ তারে বিয়ে করিস। তো আমার একখান আম্মা কথা কমপ্লিট করতে পারেননি। আমাদের এক প্রতিবেশী নাকি চলে এসেছে ঘরে, তবে আমি আম্মাকে ঠিকই বলে রেখেছিলাম তোমার বড় ভাইয়ের কাছে যাও, গিয়ে তোমার সম্পত্তি আদায় করে নিয়ে আসো। আমি একটাই চাইছি, বেঈমানদেরকে আমাদের কোনো কিছু খেতে দেব না। সেদিন আমি ফোন রেখে দেই, আম্মা তার ভাইয়ের কাছে সম্পত্তির জন্য যায়। তখন বড় মামা আম্মাকে জানায়, তোর ছেলে সাবার তো পুকুর বিক্রি কইরা আমেরিকা গেছে, তোরা সম্পত্তি দিলে ওইগুলো সাবাব বিক্রি কইরা খাইবো। তোর পোলা তো কুলাঙ্গার, অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক সাজায়, এমন নাটক কইরা তোর কাছে থেকেও টাকা নিতে পারবো। তোর জমিটা আমার কাছে আছে, আমার কাছেই থাক, জমিটা ভালো আছে, তোর জিনিস তোরই থাকবো, কিন্তু দলিল কইরা দিলে তোর নাটকবাজ পোলা কোন এক সময় কি কইরা বসে কে জানে। আম্মা ভীষণ ভাবে থ্রেট দেয় বড় মামাকে, ভাই আপনি সম্পত্তি বুঝাই দিবেন কিনা, যদি না দেন তাইলে আমি মামলা দিমু। আম্মা তার সম্পত্তি আদায় বদ্ধপরিকর। বড় মামা এখন আর আম্মার কাছে এসে কোনো বুদ্ধি দেওয়ার সাহস পায় না, আমার চাচারাও না। আম্মা সবাইকে সমান প্রতিবাদ করে। আমি কিন্তু এটাই চেয়েছিলাম, আম্মা বুঝুক বাস্তবতা, আগেও বুঝেছে, এখন আরেকটু ভালো করে বুঝুক, একটু শক্ত হোক। আম্মাকে শক্ত করার জন্যই আমি রাফাকে বিয়ে করার কথা দিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে ওদের আসল চেহারাটা আবার বের করে এনেছিলাম। আম্মা এখন সবই বুঝে। বড় মামাও শীঘ্রই আম্মার জমি বুঝিয়ে দিচ্ছে। আজ সকালে আম্মা আবার ফোন দিল, খুব নরম স্বরে আমাকে বলল, শাবাব তুই কি এখনই বিয়ে করতে চাস? না মা, এখনই বিয়ে করবো না, আগে এস্টাবলিশড হই তারপর বিয়ে করবো। আমার অন্য একটা কথা ছিল, অনেক গোপন একটা কথা, একটা স্বপ্ন। এই কারণে আমি রাফারে তোর বউ করে আনতে চাইছিলাম। আমি ধমক দিয়ে বললাম, আবার রাফারে বউ বানাতে চাইছো? না বাপ, রাফারে আমি বউ বানাবো না, কিন্তু তোর বিয়ের আগে আমার গোপন একটা কথা শুনে একটা পদক্ষেপ নিস। আমি মনে করছিলাম রাফা আমার ভাইজি, আমার ঘরে আনলে তোর বিয়ের পরও আমার কথা শুনবো, আমার মনের গোপন স্বপ্ন পূরণ করতে পারবো। আপন ভাইজি বেশি গন্ডগোল করবো না আমার সাথে। এখন তো দেখি ওরা বেঈমান। তুই বিয়ে করার আগে আমার স্বপ্নের কথাটা শুনিস, আর আমার স্বপ্নটা পূরণ করে দিস যদি পারস, কারণ তোর বউ আসলে আমার আর তোর মাঝখানে বউ থাকবো। বউ যদি আমার স্বপ্নটা পূরণ করতে না দেয়, অনেক কঠিন স্বপ্ন তো, আমি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবো। আমার জীবনে যদিও ওই একটাই স্বপ্ন, তুই আমার স্বপ্নের কথাটা শুনে একটু কাজ করিস, তারপরে যারে খুশি তারে বিয়া করিস। তোমার কি এমন স্বপ্ন আম্মা? আম্মা করুণ কণ্ঠে বললেন, এইটা আমার অনেক দিনের একটা স্বপ্নের কথা বাপ। কি কথা আম্মা? আম্মা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। আমি অবাক হলাম, ধমকের সুরে বললাম, তুমি কি বলবা কিছু? আম্মা কেঁদে কেঁদে বললেন, শুন বাপ, তোর বাপের মাথা নষ্ট হওয়ার পর আমি অনেক মানুষের অনুরোধ করছি, তোর চাচাগুলারে তোর মামাগুলারে অনুরোধ করছি, তোর খালু ফুপা কেউ রে বাদ রাখি নাই, একটাই অনুরোধ করছিলাম, কইছিলাম আমার সোনা গহনা যা আছে সব বেচা টাকা দিমু, খালি তোর বাপেরে একটু বিদেশে নিয়ে চিকিৎসা করাইতে। ইন্ডিয়া নিয়েও যদি চিকিৎসা করাইতে পারতাম আমার মনে হয় কিছুটা ভালো হইতো, কিন্তু শাবাব কেউ আমার অনুরোধ শুনে নাই। সময় কইরা কেউ তোর বাপেরে চিকিৎসা করাইতে নিয়ে যায় নাই, সবাই নিজেরে নিয়ে ব্যস্ত। কেউ নিয়ে যাইব তার অসুস্থ বাপের চিকিৎসা করতে? তোর বাপের ভাই বোন কেউ আগায় আসে নাই আমার অনুরোধে। আমি কেউরে দিয়া একটু মনের মতো চিকিৎসা করাইতে পারি নাই। আমি মহিলা মানুষ, 3টা বাচ্চা নিয়ে নিজেও দৌড়াদৌড়ি করতে পারি নাই। আমার মনের একটাই স্বপ্ন, তোর বাপের বিদেশে নিয়ে যদি একটু চিকিৎসা করতে পারতাম। স্বপ্নটা কেউ পূরণ করতে আগায় আসে নাই। আমি স্বামী নিয়ে বিপদে পড়ছি, সবাই আমার অনেক কথা কয়, কিন্তু আমার কামটা কেউ কইরা দেয় না।
তুই আমার একমাত্র পোলা, তোর বাপ অসুস্থ, আমি তোরে কোনোদিন ওই দূরের দেশে পাঠাইতাম না। আমি তোর একটা আশায় পাঠাইছি, আমার আশা তুই তোর বাপের আমেরিকায় নিয়ে চিকিৎসা করাবি। কত উন্নত দেশ আমেরিকা, কত উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। আমার মনটাই কয় আমেরিকা নিয়ে চিকিৎসা করাইলে তোর বাপ সুস্থ হইতো। শুধু এই কারণে আমি তোর বউ কইরা আমার বাইজির আনতে চাইছিলাম, বাইরের মাই আনতে চাই নাই। আমি ভাবছিলাম আমার বাইজিটা অনেক ভালো হইব, তোর বউ হইলে আমার স্বপ্নে বাধা দিব না। কিন্তু না, আমার ধারণা ভুল। ওরা অনেক স্বার্থপর। অগস্ট আফটার বাদ তোর কাছে এখন আমার একটাই অনুরোধ, তুই বিয়ে করার আগে তোর বাপের একটু আমেরিকা নিয়ে চিকিৎসা করাইস, তোর বাপের সুস্থ হওয়ার স্বপ্নটা পূরণ করিস বাবা। আমার স্বামী থাকতো আমি অসহায়, যে স্বামীরে নিয়ে বিপদে পড়ে সে বুঝে জীবনটা কত কষ্টের। আপন বলতে তার কেউ থাকে না, আমার তুই আপন। তুই আমার কথাটা শুনিস বাপ। আমি কোনো জবাব দিতে পারলাম না। আম্মার কথার মাঝে হাহাকার ছিল, ছিল জীবনের প্রতি আমার প্রতি অনুরোধ আর দায়বদ্ধতা। আমি কি জবাব দেব? খানিক ভেবে আমি আম্মাকে বললাম, আমি তো মাত্র আসছি আমেরিকায়, এখনই আব্বারে আনতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো। আমি ফোন রেখে দিলাম। আব্বাকে নিয়ে আম্মার মনের কথা শুনে ভীষণ অবাক লাগলো। এতটাই হাহাকার যে আম্মার মনে আমি নিজেও জানতাম না। আমি দুদিনের মধ্যেই আসিফ ভাইয়ের সাথে দেখা করলাম। দেশ থেকে সুস্থ মানুষকে আমেরিকায় আনাই অনেক কষ্টকর, সেখানে আব্বার মতো একজন মানসিক বিকারগ্রস্ত মানুষকে আনাটা একদম দুঃসাধ্য, কষ্টসাধ্য। অনেকের সাথে যোগাযোগ করলেও কোনো উপায় খুঁজে পেলাম না। নিজেরও কষ্ট লাগলো আম্মার কথা শুনতে পারবো না বলে। অবশেষে একজন আইনজীবী আমাকে বিনোদন মিডিয়ার মাধ্যমের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন। মিডিয়ার লোকেরা খুব সহজে ইউরোপ আমেরিকা আসতে পারে। আমি অনেক কষ্টে মিডিয়ার কয়েকজন লোকের সাথে পরিচিত হলাম। তারপর এক পরিচালকের সাথে যোগাযোগ করলাম। আব্বাকে অভিনেতার প্রমাণ করার জন্য তিনি আমাকে কিছু পরামর্শ দিলেন। আমি এফডিসিতে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আব্বার জন্য কিছু কাগজ তৈরি করলাম। আব্বাকে মানসিক বিকারগ্রস্ত অভিনেতা সাজালাম। তারপর বিনোদন মিডিয়ার টিমের সাথে নিয়ে এলাম আমেরিকায়। সেদিন আম্মার সাথে কথা বলার 6 মাসের মধ্যেই আব্বাকে আমেরিকায় নিয়ে আসি। এখানেও টেনশন ছিল, আব্বাকে চিকিৎসার জন্য হসপিটালে রাখতে হবে। দেশে তো আশেপাশে সব একই রকমের লোকজন ছিল, আর এখানে তো সব সাদা কালো লোকজন। কেউ কেউ খুব ফর্সা, আবার কেউ কেউ খুব কালো। আব্বা এদের মাঝে হাসপাতালে থাকতে গিয়ে আরো ভয় পেয়ে যায় কিনা, এসব চিন্তা ছিল আমার মনে। আমি অনেক ভয় নিয়ে আব্বাকে হাসপাতালে দিলাম ডাক্তারদের তত্ত্বাবধানে। ভিজিটিং এর দিন গিয়ে দেখে আসতাম। বুকে পাথরের মতো ভয় ছিল, না জানি আব্বা আরো বেশি ক্ষতি হয়ে যায়। এখানকার পরিবেশের লোকজন আব্বার সম্পূর্ণ অচেনা। একটা অসুস্থ মানুষের অচেনা পরিবেশ আরো অসুস্থ হয়ে যায়। এদের ভাষাও আলাদা। তবে একটা জিনিস সাপোর্ট ছিল, আমার আব্বা তো লেখাপড়া জানতেন। ইংরেজিতে কথা বললে আব্বা খুব খুশি হয়ে যেতেন। তাকে শিক্ষিত মনে করে কিছু উত্তর দিতে পারতেন, সেটা যেরকমই হোক। আগে থেকেই তো এলোমেলো অল্প স্বল্প কথা বলতেন। এখানে উত্তরের অসংলগ্ন কথাই বলতেন, তবে ইংরেজিতেই সব বলতেন। মাসখানেক যেতেই আব্বার মাঝে একটু পরিবর্তন আসে। পরিবর্তনটা পজিটিভ ছিল না, ছিল নেগেটিভ পরিবর্তন। আব্বা বেশি পাগলামোর করতে শুরু করলো। থাকতেই চাচ্ছিল না হাসপাতালে। সেখানকার পরিবেশ, মানুষজন কিছুই পছন্দ হয়নি আব্বার। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে আসতাম। অসুস্থ মানুষ কি আর এত বুঝে? নতুন এবং অচেনা পরিবেশের কারণেই মূলত সমস্যা হয়েছে। এভাবে 1 মাস কেটে যায়। আব্বাও সেট হয়ে যায় হসপিটালে। শুধু সেট হয়ে যায়নি, অন্যান্য অসুস্থ লোকদের সাথে খেলাধুলা করতেন, আড্ডাও দিতেন, কিছু কথাবার্তা ঠিকঠাক জবাব দিতে পারতেন। এভাবে কেটে যায় 3 মাস। এবার জামা কাপড় পরা সব নিজে নিজে করতে পারতেন। হসপিটাল থেকে এসবই জানিয়েছেন আমায়। আমি নিজেও খেয়াল করেছি আব্বার চেহারায় এবং সবকিছুতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ এসেছে। একটা পরিবর্তন চলে এসেছে। সেই 3 মাস পরে এক সাক্ষাতে আব্বা আমার কাছে বললেন, আমি কিন্তু সুস্থ হইতেছি বাবু, তোর মার কাছে এটা কইস না। ওর কাছে বলবি আমি পাগল হয়ে আছি, আমরা একসাথে সারপ্রাইজ দিব তোর মারে। আমি বুঝতে পারলাম আব্বা আসলে সুস্থ হচ্ছেন, কারণ আম্মার সাথে দুষ্টুমি করার ব্যাপারটাও আব্বার মাথায় আছে। এভাবে কেটে যায় পুরো 6 মাস। আব্বা পুরো সুস্থ এখন। ডাক্তার বলেছিলেন উনি অ্যাক্সিডেন্ট করার পরপরই যদি সুচিকিৎসা দেওয়া হতো তাহলে এত সময় লাগতো না। সুস্থ হবার পরে আমি আব্বাকে বাসায় নিয়ে এলাম। আব্বা বাসায় থাকতে চাচ্ছিলেন না, টুকিটাকি কাজ শুরু করেছিলেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আব্বা আম্মার সাথে ভিডিও কলে কথা বলতেন না। আব্বার গেট আপে পুরো চেঞ্জ হয়ে গেছিল। আম্মা দেখলে বুঝতে পারতো যে আব্বা সুস্থ। আব্বা ফোনে কথা বলতেন আম্মার সাথে, কিন্তু পুরোপুরি পাগল সেজে। আব্বা আমাকে বলতে দেয়নি আম্মাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। আমিও আব্বা আম্মার দুষ্টুমির মাঝখানে বাধা হতে চাইনি। আরো 2 মাস পরের কথা। আম্মা জানে আব্বা সুস্থ হয়নি, তারপরও আমি আমেরিকা এনে চিকিৎসা করেছি। এতে আম্মা অনেক সন্তুষ্ট, কোনো আফসোস নেই আম্মার। দেশ আমার বিয়ে ঠিক করেছি আমার সেই গার্লফ্রেন্ডের সাথেই।
আজ আমরা বাপ ছেলে বাড়ি এসেছি। বাড়ির সামনে এসে আমাদের গাড়ি থামলো। আম্মা কিন্তু জানে না যে আব্বা সুস্থ, বাড়ির কেউ জানে না। আগেই জানে আমি বাড়ি আসবো, ঢাকা থেকে ভাড়াকৃত গাড়ি নিয়ে এসেছি। গাড়ির শব্দ পেয়ে আম্মা সহ আমার বোনেরা দৌড়ে এসেছে। আমি প্রথমে নামলাম গাড়ি থেকে, এরপর স্যুটবুট পরিহিত কমপ্লিট মডার্ন ভদ্রলোকের ন্যায় আব্বা নামলেন। আম্মার চোখের দৃষ্টি বরফের ন্যায় স্থির হয়ে গেছে। আম্মা ভাবছেন এ আমি কাকে দেখছি। আব্বার সেই পাগলাটে চেহারাটা আর নেই, পরনের কাপড়গুলো এলোমেলো নয়, হাঁটা চলায় কোনো অসংলগ্নতা নেই, কমপ্লিট একজন ভদ্রলোক তার স্বামী। আম্মার চোখের পলক সরছে না, কদমও চলছে না তার, স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আব্বাই এগিয়ে এসে আম্মাকে জড়িয়ে ধরলেন আমাদের সবার মাঝেই। আম্মা কান্না শুরু করে দিয়েছেন। আমি জোর গলায় বললাম, ঘরে গিয়ে তোমরা কান্নাকাটি করো তো, বাহিরে পাবলিকের কিছু কইরো না। কয়েকদিন পরের ঘটনা, আজ আমি বিয়ে করছি, বউ নিয়ে আসি বাসর ঘরে। নিজের নতুন জীবনের কথা আর কি বলবো, আব্বা আম্মার নতুন জীবন দেখে কুলতো পাই না। একদম নববিবাহিত দম্পতির ন্যায় আচরণ করছে তারা। আব্বা বারবার রান্নাঘরে গিয়ে খোঁজ নেয় আম্মা হাঁপিয়ে উঠেছে কিনা। আজ সন্ধ্যায় দেখলাম আম্মাকে স্যালাইন বানিয়ে খাওয়াচ্ছে। ঈদের সুখে আছে তারা দুজন, আমারও সুখ লেগেছে তাদের সুখে। বাসর ঘরে বসে আমার বউকে বললাম, তোমার জন্য আমি রাফাকে 1 গোল দিয়ে সরাই দিছি। বউ জবাব দিল, তুমি নিজেই তো ঠকছো, 1 গোল দেওয়ার লোক আমি চাই না। মানে আমি চাই আমার জামাই হ্যাটট্রিক করুক, এইরকম বদমাইশগুলো সবগুলোরে সরাইয়া দেখ। আমি কিন্তু হ্যাটট্রিকই করেছি, মামার গোষ্ঠী দাদার গোষ্ঠী দুইটারে শিক্ষা দিছি, আবার আমার আব্বার চিকিৎসাও করছি। এখন আর আমার কোনো টেনশন নাই, বউ নিয়ে সুখে সংসার করবো। বউরে আগে আমেরিকা নেওয়ার ব্যবস্থা করবো, নয়তো আমেরিকা বৈশা বাংলাদেশে সংসার করা লাগবো। আরে দুনিয়ার যেই জায়গায় যাও, বউরে বুকে নিয়ে যাবো, দেখা যাবে। 2 বছর পরের কথা, আমার বউকে আমেরিকায় নিয়ে এসেছি। আব্বা আম্মা দেশে ভালো আছেন। আমার বোন বড়টার বিয়ে হয়েছে ব্যাংকারের সাথে, বোনও চাকরি ট্রাই করছে। নানার গোষ্ঠী দাদার গোষ্ঠী এখন আর আমাদের সাথে ঝামেলা করতে আসে না। আব্বা একাই সবাইকে ফেস করতে পারেন। আম্মাও তার ভাইদেরকে কোনো প্রশ্রয় দিচ্ছেন না। আমার মায়ের গোপন স্বপ্ন ছিল, গোপন কথা ছিল নিজের স্বামীকে সুস্থ দেখা। আমি মায়ের কথা শুনেছি, আব্বা আম্মা শান্তিতে বসবাস করছেন, একদম নবদম্পতির ন্যায় তাদের সুখের সংসার। মায়ের গোপন কথা শুনে সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি সত্যি গর্বিত। পৃথিবীর প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ হোক, তাদের গোপন কথা শোনার মতো কেউ থাকুক, তাহলে শেষ জীবনে এসেও আমার মায়ের মতো হয়তো সবাই সুখের দেখা পাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটি ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।